রাত 12টা। প্রথমেই আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা চাইতে চাই। বিকজ অব শারীরিক অসুস্থতার জন্য গত রবিবার আপনাদের কাছে নতুন গল্পের পডকাস্ট না নিয়ে আসার জন্য। আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চেষ্টা করব যে প্রতি রবিবার কিছু রহস্য রোমাঞ্চকর গল্প প্রতিবেদন করার জন্য। আপনাদের এই সমর্থন ও বিশ্বাসের জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ করার জন্য আমি অত্যন্ত আপ্লুত। রাত 12টায় আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আপনি পাবেন হাড় কাঁপানো কিছু অদ্ভুত রহস্যময় গল্প। প্রতিবার একটি নতুন সম্পৃক্ত গল্প নিয়ে আমরা হাজির। আসুন এক অজানা রহস্যের অবুঝ অধ্যায়ে প্রবেশ করি। ভয়েস আর্টিস্টে শান্তনু, গল্পের সূত্রধার তুহিন, আবহ সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড এফেক্টসে বিশ্বজিৎ ও সৌরভ। আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের মেঝভূত। মাছ ধরা একটা নেশা। এ নেশাতেই পড়ে গেছিলাম এক সময়। আয়োজনের ত্রুটি নেই, তা আমি হুইল আর ছিপ কিনে ফেললাম। কেবল হুইল আর ছিপ থাকলে তো হয় না, চার আর টোপও দরকার। কত মশলাপাতি কিনে যে টোপ বানাতাম তার হিসেব নেই। খবর পেলেই ছুটে যেতাম কোথায় পিঁপড়ের ডিম পাওয়া যায়, কোথায় মৌচাক কি বলতার চাক। মাছ ধরার জন্য পুকুরের ধারে বাঁশ পুঁতে মাচাও বানিয়ে নিয়েছিল। অথচ কপালের ফের রুই, কাতলা, কালেব ভদ্রে এক আধবার হয়তো তুলতে পেরেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুঁটি, ট্যাংরা, কই মাগুর। এত আয়োজন করে বড় মাছ যদি না তোলা যায় মন খারাপ লাগে বই কি। প্রায় দিনই কুচো কাঁচা মাছ নিয়ে বাড়ি ফেরার সময় বেশ মন খারাপ হয়ে যায়। সেই পুকুরের ধারে মাছ ধরার জন্য আরও কয়েকজন ছিপ নিয়ে এসে বসতো সে সময়। দু একজনের সঙ্গে একটু বন্ধুত্বও হয়ে গেছিল, কিন্তু যারা মাছ ধরে তারা ছিপ ফেলে কখনো বকবক করে না, কেবল জলের ওপর ফাতনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ফাতনা একটু নড়ে উঠলেই আর রক্ষে নেই। পৃথিবী যদি রসাতলেও যায়, মাছকে ডাঙায় না তোলা অবধি মাথা ঠিক থাকে না। আমি যেখানে বসতাম সেখান থেকে হাত 25 দূরে বসতো মনোজ। মনোজের কপালটাও ঠিক আমারই মতো। ওকেও খুব বেশি একটা রুই, কাতলা ধরতে দেখতাম না। সেই মনোজ একদিন বিরক্তি হয়ে বলল, এ তো আর পারা যাচ্ছে না ভাই। মাছ ধরার জন্য যা খরচা করছি তাতে বাজার থেকে কিনে খেলে অনেক লাভ হতো। বিশু আমাদেরই আর এক মাছ ধরার বন্ধু কথাটা শুনতে পেয়ে হেসে উঠল। তা যা বলো ভাই, কিন্তু বাজারের মাছ আর ছিপে ধরা মাছের সাহায্যে আকাশ পাতাল তফাৎ। ও ভাই তুমি যাই বলো, এই পুকুরে বড় মাছটা আর আছে কিনা সেটাই আমার সন্দেহ। আমাদের বোধহয় এবার থেকে অন্য পুকুরে গিয়ে বসা উচিত। বললাম, বড় মাছ যে নেই সেটা কিন্তু ঠিক নয়। সেবার পরাশরবাবু 3 কেজি ওজনের একটা কাতলা ধরেছিলেন, মনে আছে? আসলে আমাদের ছিপ ফেলার মধ্যে কোথাও যেন একটা গন্ডগোল হচ্ছে। মনোজ গাঁ গাঁ করে উঠল, মাছ ধরার মধ্যে শেখাবি নাকি? জীবনে কত মাছ ধরেছি তার হিসেব দিলে তোর মাথা ঘুরে যাবে। আমি আর কথা বাড়াই না, আবার ফাতনার দিকে চোখ পেতে বসে থাকি। ঘড়িতে বড় জোর 4টে, আর ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক এখানে বসা যাবে। তারপর মন খারাপ করে বাড়িতে গিয়ে ঢুকতে হবে। ফালতু বকবক করে আর লাভ নেই। যাই হোক, আরও মিনিট 10-15 বোধহয় কেটেছিল। হঠাৎ কোত্থেকে মোটা সোটা একটা লোক ছিপ হাতে এগিয়ে এসে পুকুরের ধারে বসে পড়ল। মনে মনে ভাবলুম, যাক, হতভাগাদের দলে আরও একজন বাড়ল। দেখলাম লোকটার কেমন গম্ভীর গম্ভীর মুখ, কোনো দিকেই নজর নেই। পুকুরের ধারে একটা জায়গা বেছে নিয়ে বসে পড়ল। তারপর বড়শিতে টোপ গেঁথে সেই টোপ কপালে 3বার ছুঁয়ে পুকুরের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে
ফাতনার দিকে চোখ পেতে বসে রইল। থাক বসে, আমরাও পাত্তা দিলাম না। পাত্তা দেওয়ার কোনো কারণও ছিল না, কেননা আমরা সারাদিন বসে বসে কী মাছ পেয়েছি তা জানি। বড়জোর 4 ইঞ্চি সাইজের দু একটা চারা পোনা, 10টা ট্যাংরা, কইটুই। লোকটা দিনের শেষে এসে কত আর ধরবে? তবু কেন জানি লোকটার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল। পরনে মালকোচা মারা ধুতি, গায়ে ফতুয়ার মতো একটা জামা। দেখি মাঝে মাঝে ফতুয়ার পকেট থেকে কি যেন বার করে মুখে পুড়ছে। মনোজের দিকে তাকালাম। কি খাচ্ছে রে? কে জানে, ছেড়ে দে না। ওসব আলতু ফালতু লোকের দিকে না তাকিয়ে নিজের ফাতনার দিকে নজর রাখ। লোকটা বোধ হয় ডালমুট কিংবা বাদাম ভাজা টাজা খাচ্ছে, খুব চালু। আমি আবার আমার ফাতনার দিকে নজর দিলাম। আরও মিনিট কয়েক কেটে গেল। হঠাৎ চমকে উঠলাম। দেখি লোকটা মাছ বিধিয়েছে টোপে, ছিপ টান মেরে উঠে দাঁড়িয়েছে। সুতো তখনও জলের নিচে। বোধহয় একটা বড় মাছই আটকেছে। ছোট মাছ হলে ছিপের টানে মাছটা উঠে আসতো, বড় মাছ বলেই তা সম্ভব হলো না। সুতোটা জলের উপর এখন এপাশ ওপাশ দৌড়াচ্ছে। হুইল থেকে সুতো ছাড়তে শুরু করেছে লোকটা। ছোট ছিপটা ধনুকের মতো বাঁকা হয়ে উঠেছে। আশ্চর্য কপাল লোকটার। 10 মিনিট বসতে না বসতেই বড় মাছ বাঁধিয়ে ফেলল। হাঁ করে তাকিয়ে থাকি। জলের নিচে বড়শিতে আটকে যাওয়া মাছটার গায়ে যে বেশ জোর বোঝাই যাচ্ছে। এরকম অবস্থায় মাছটাকে তুলতে হলে বেশ কায়দা জানা দরকার। জলের নিচে খুব করে দৌড়তে দিতে হয় মাছকে। শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যখন ও ক্লান্ত হয়ে পড়বে, তখন ওকে নেটের মধ্যে ফেলে ডাঙায় তুলে আনতে হবে। তা না করে সুতো ধরে বোকার মতো টানলে মাছটা সুতো ছিঁড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু না, লোকটাও কম যায় না। মিনিট কয়েক লড়াই চালিয়ে শেষ পর্যন্ত মাছটাকে ডাঙায় তুলে ফেলল। আয় বাপ, এ যে 3 কেজির ওপর! কি কপাল মাইরি! এসে মিনিট 5 বসে অত বড় একটা মাছ ধরে ফেললো, আর আমরা সারাদিন বসে সামান্য এই কটা ছোট মাছ পেলাম। মনোজের দিকে তাকালাম। কি কাণ্ড দেখলি? মনোজ আর কি উত্তর দেবে? বোকার মতো হাসে। একেই বলে লাক। লোকটা ততক্ষণে তার ছিপ গুটিয়ে নিয়েছে। মাছটার মুখে মধ্যে দড়ি ঢুকিয়ে ভালো করে বেঁধে নিল। তারপর সেই বিরাট মাছটাকে হাতে ঝুলিয়ে গম্ভীর মুখে পুকুর ছেড়ে হনন করে চলে গেল। ওদিকে সূর্যটা তখন ডুবুডুবু। আমাদের ওঠার সময় হয়ে এসেছিল। ফিরে মনোজ, সন্ধ্যা তো হয়ে এলো, চল বাড়ি ফিরি এবার। দেখলাম বেশ খানিকটা দূরে পরাশরবাবু তার ছিপ গুটাতে শুরু করেছেন। সবারই কেমন গম্ভীর মুখ। হুট করে অজানা একটা লোক এসে অত বড় একটা মাছ ধরে নিয়ে গেল, আর ওরা সারাদিন বসেও তেমন কিছু জোটাতে পারল না। মুখ গম্ভীর হওয়ারই কথা। মনোজ বলল, চল, আমাদের কপালে নেই, হবে না। লোকটা কিন্তু জব্বর মাছটা ধরে নিয়ে গেল রে। কি আর বলবো, ছিপ গুটিয়ে ফেললাম। আগামী শনি আর রবি পরপর 2 দিন ছুটি আছে। ঠিক হলো শনিবার আবার এসে বসবো এখানে। বড় মাছ এবার ধরতেই হবে। এর মধ্যে কলকাতার নিউ মার্কেট থেকে বেশ খানিকটা চার কিনে এনে রাখবো। দেখি মাছ সেই চারের গন্ধে এগোয় কিনা। মনোজ আর আমি কাছাকাছি থাকি। বাড়ি মুখো হাঁটা দিলাম। যথাবিহিত পরের শনিবার আবার পুকুরের জলে চারটার ফেলে ছিপ নিয়ে বসলাম। হে ভগবান, আজ আর বিমুখ করে নেবো, জব্বর একটা মাছ দিও। ছোট ছোট মাছ ধরে কারো কাছে আর মুখ দেখাতে পারি না ভগবান। মনোজ বলল, আজ যা চার ঢালা হয়েছে তাদের বড় মাছ এদিকে না এসেই পারে না। বললাম, মাছেরাও আজকাল খুব চালাক হয়ে গেছে রে। ফাতনা থেকে সুতো ঝোলা দেখলেই ওরা বুঝতে পারে। দেখাই যাক কি হয়। দুজনেতে
আবার ফাতনার দিকে চোখ পেতে বসে রইলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো ফাতনাটাও বুঝি একটু নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ছিপ হাতে নিয়ে আমি তৈরি হই। বড় মাছ যদি হয়, ফাতনাটাকে এক্ষুনি টুক করে জলের নিচে তলিয়ে নিয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে টান মেরে বুঝে নিতে হবে কেমন মাছ। যদি বড় মাছ হয়, হুইল থেকে সুতো ছাড়তে হবে। উত্তেজনায় আমি তাকিয়ে থাকি ফাতনার দিকে, কিন্তু না, আর কোনো সাড়া শব্দ নেই। তবে কি ফাতনাটা জলের ঢেউয়ে নড়েছিল? কেমন মন খারাপ হয়ে যেতে থাকে। আবার হতাশ হয়ে বসে রইলাম। ওদিকে পরাশরবাবু সটাক করে ছিপ টেনে একটা মাছ তুললেন। ছোট মাপের মৃগেল বোধহয়। তা হোক, বউনি হলো পরাশরবাবুর। আমার এমনই কপাল। বউনি হলো ঘন্টা দুয়েক পরে। একটা 500-600 গ্রাম ওজনের শোল। ওদিকে মনোজ ততক্ষণে কয়েকটা শিঙি আর মাগুর মাছ ধরে ফেলেছে। দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো। আরও দু একটা করে ছোটোখাটো মাছ আমরা সবাই ধরে ফেলেছি, কিন্তু আজকের দিনেও বড় মাছের কোনো লক্ষণ নেই। মনোজের দিকে তাকালাম। আজকের দিনটাও বৃথা গেল রে। ফালতু ফালতু পয়সা খরচ করে চার আনালাম। মনোজ বলল, মাছ ধরা এবার থেকে ছেড়ে দেবো ভাবছি। কপালে না থাকলে ওসব হয় না। কি আর বলি, ঘড়িতে ততক্ষণে 4:30 বেজে গেছে। আর বড় জোর ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক বসা যাবে। আবার টোপ ফেলে ফাতনার দিকে তাকাই। হঠাৎ এক সময় চমকে উঠলাম। এই মনোজ, সেই লোকটারই, সেই যে সেদিন অত বড় মাছ ধরে নিয়ে গেল। হ্যাঁ, সেই লোকটাই। পরনে মালকোচা মারা ধুতি, গায়ে ফতুয়া, চোখ মুখ কেমন গম্ভীর গম্ভীর। লোকটা কারো দিকে তাকালো না। ধীরে ধীরে পুকুরের ধারে গিয়ে বসে পড়ল। তারপর বড়শিতে টোপ গেঁথে পুকুরের জলে ছুঁড়ে ফেলল। দেখে মনে হয় বেশ বিরসী, যেন একটু আলাপ সালাপ করতে গেলে দাঁত খিঁচিয়ে উঠবে। লোকটাকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে থাকি। ঠিক সেই দিনকার মতোই ফতুয়ার পকেট থেকে ডালমুট কিংবা বাদাম ভাজা বার করে টুকটুক করে খেতে শুরু করেছে। মনোজ বলল, দেখা যাক আজ বেটা কি মাছ ধরে। বুঝলি, বারবার ঘুঘু ধান খেতে পারে না। কথাটা তখনও শেষ হয়নি মনোজের। লোকটা ছিপ হাতে নিয়ে টান মেরে উঠে দাঁড়িয়েছে। নির্ঘাত বড় মাছ, হুইল ঘোরাতে শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, লোকটা কি মন্ত্রতন্ত্র জানে নাকি? মিনিট 10 মাছটা জলের নিচে ছোটাছুটি করে শেষটায় লোকটার হাতে ধরা দিল। আই বাপ, এই যে বিশাল মাছ, 4-4.5 কেজির কম হবে না। এই রকম দুটো মাছ হলেই একটা বিয়ে বাড়ির কাজ চলে যায়। কি দারুণ কপাল দেখছিস। চল না, লোকটার সঙ্গে একটু আলাপ করি। মনোজ বলল, কি আলাপ করবি? মানে লোকটা বসতে না বসতে অত বড় মাছ পেয়ে যাচ্ছে, ওর কাছ থেকে কৌশলটা জেনে নেওয়া যায়। ঠিক আছে, চল। ছিপ গুটিয়ে নিয়ে আমি আর মনোজ লোকটার কাছে এগিয়ে গেলাম। লোকটা সেই আগের দিনের মতোই মাছের মুখে দড়ি ভরে নিয়ে শক্ত করে একটা গিট দিয়ে হাতে ঝুলিয়ে উঠে দাঁড়িয়েছে। সে কিন্তু আমাদের দিকে তাকাবার প্রয়োজনও মনে করে না। গম্ভীর মুখেই হাঁটতে শুরু করে। মনোজই ডাকল, দাদা শুনছেন? লোকটা ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, ব্যাস ওইটুকুই। তারপর আবার হাঁটতে শুরু করল। আচ্ছা বেরসিক তো। ও দাদা, আমাদের সঙ্গে একটু কথা বললে কি দোষ হবে? লোকটা এবার দাঁড়ালো, গম্ভীর মুখ। আমার সময় নেই, সন্ধ্যার আগেই আমাকে মাছটা পৌঁছে দিতে হবে। কোথায় পৌঁছে দেবেন? কেন এ ছোকরা, তোমাদের কি দরকার? মানে রাগ করবেন না, আমরাও আপনার মতো এ পুকুরে মাছ ধরতে আসি, কিন্তু আজ পর্যন্ত এত বড় মাছ কোনোদিন ধরতে পারিনি। লোকটা হি হি করে হাসলো কেবল।
মাথায় ছিটটিট নেই তো? মনোজ বলল, আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন? যেখানেই থাকি না, তোমাদের কি? আমাদের কিছুই না। আসলে মাছ ধরার কৌশলটা যদি একটু শিখিয়ে দিতেন। মাছ ধরবে? ধরো না, শেখবার কি আছে? বড়শিতে টোপ কাঁদবে, জলে ফেলে ফাতনার দিকে তাকিয়ে থাকবে, আবার কি? তাই তো করি, কিন্তু কেবল ছোট ছোট মাছ ওঠে, বড় মাছ কোনোদিন পেলাম না। বড় মাছ ধরবে? আপনি যদি একটু দয়া করে শিখিয়ে দেন। শিখবে, কিন্তু এখন তো আমার হাতে সময় নেই। সন্ধ্যার মধ্যে আমাকে মাছ পৌঁছে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে এসো, হাঁটতে হাঁটতে যতটুকু পারি বলে দিই। উৎসাহে লোকটার সঙ্গে হাঁটা শুরু করি আমি আর মনোজ। লোকটা বাঁ দিকে ঘুরে জঙ্গলের দিকে এগোতে শুরু করলো। এ জঙ্গলে সাপ, শেয়াল, কত কিছু থাকতে পারে। আমি মনোজের দিকে তাকাই। মনোজ চোখের ইশারা করে, চললাম, ভয় কি? লোকটা একবার দুবার আকাশের দিকে তাকায়। সন্ধে হতে আর কত দেরি হে? মনোজ বলল, আমার ঘড়িতে এখন 6টা। 6টা মানে? আজ সূর্যাস্ত হওয়ার কথা 6টা 12তে, তাই না? তার মানে এখনো সন্ধ্যা হতে আরো 12 মিনিট বাকি আছে। একটু তাড়াতাড়ি চলো। বললাম, এই জঙ্গলের ভেতর দিয়ে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ফের কথা বলে, বড় মাছ কি করে ধরে যদি জানতে চাও, বক বক করো না, চলো। আমরা আবার চুপ করে লোকটার পিছন পিছনে হাঁটতে থাকি। লোকটার হাতে ঝোলানো সেই বিশাল মাছটা, আর এক হাতে ছিল হুইল। দেখাই যাক না কোথায় নিয়ে যায় আমাদের। জঙ্গল আরো ঘন হয়ে আসে, অন্ধকারটাও যেন জড়িয়ে ধরতে থাকে। দুটো একটা জোনাকিও চোখে পড়ে আমাদের। অন্ধকার গাছগুলোকে ঠিকমতো চেনা যাচ্ছে না। কি গাছ ওইগুলো? লোকটাই বলল, গাব গাছ। গাব গাছ চেনো? গাব গাছ? গাব গাছ সচরাচর চোখে পড়ে না। হঠাৎ মনোজ আমাকে ইশারা করে, ওই দেখ, গাছের ডাল থেকে কত মোটা একটা দড়ি ঝুলছে। হ্যাঁ, এই দড়ির নিচে গিয়ে আমি এখন দাঁড়াবো, আর তাহলেই তোমরা বুঝতে পারবে কি করে আমি বড় মাছ ধরি। কেমন যেন রহস্যময় লাগে লোকটার কথা। আমি আর মনোজ মুখ চাওয়াচাই করি। লোকটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দড়ি ঝোলা গাছটার নিচে দাঁড়ালো। আর ঠিক এই সময় আমাদের নজরে আসে লোকটার দুটো হাত ফাঁকা, মাছ নেই, ছিপটাও নেই। মনোজ চেঁচিয়ে উঠল, আপনার মাছ? লোকটা হি হি করে একটু হাসলো। যার মাছ সে নিয়ে গেছে, বললাম না, সন্ধে হলেই যার মাছ তাকে পৌঁছে দিতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, 6টা 12 পার হয়ে গেছে। কি ব্যাপার বলতো? মনোজ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6টা 32। তারপর আরো আশ্চর্য ঘটনা ঘটল। গাছের দিকে তাকিয়ে শিউরে উঠি। লোকটাও নেই, দড়িও নেই। সারা গা কাঁটা দিয়ে উঠলো আমাদের। মনোজ চিৎকার করে উঠল, ভূত! ভূত! তারপর দুজনে মিলে দে ছুট। ছুটতে ছুটতে জঙ্গল থেকে যখন বেরোলাম, তখন বেশ রাত। ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন। পরের দিন ফের মনোজের সঙ্গে দেখা। মনোজ বলল, আমি খোঁজ নিয়ে জেনেছি, জঙ্গলের ভেতর ওই গাব গাছে দড়ি ঝুলিয়ে একটা লোক ফাঁস দিয়ে মরেছিল কয়েক বছর আগে। কাল বড্ড বেঁচে গেছি আমরা। এর পরেও আমরা অনেক দিন ওই পুকুরে মাছ ধরতে গেছি, কিন্তু মেছো ভূতটাকে আর কোনোদিন চোখে দেখিনি। শুনছিলেন আজকের গল্প মেছো ভূত। রাতের অন্ধকারে ভূত সঞ্চারের অদ্ভুত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লেগেছে।
অবশ্যই সতর্ক থাকুন, কারণ রাত ১২টা এই চ্যানেলে আপনার ভূত সঞ্চার আরও ভয়ঙ্কর হতে পারে। ধন্যবাদ।